তোর সাহস কিভাবে হয় আমাকে প্রপোজ করার? তুই কি করে ভাবলি আমার মতো এত সুন্দরী আর হাই ক্লাস ফ্যামিলির মেয়ে তোর মতো একটা আবুলকে ভালোবাসবে? বলে হাসতে শুরু করে আদ্রিতা। এসব কি বলছো? তুমি তোমাকে ভালোবাসো, তুমি মজা করছো তাই না? এই আদ্রিতা ভালোবাসবে, তাও তোর মতো একটা ছোট লোককে? শোন, ওটা শুধু টাইম পাস ছিল। অনেক অ্যাটিটিউড ছিল তোর, তাই না? ভালো স্টুডেন্ট বলে কাউকে পাত্তা দিতিস না। তোর অহংকার ভাঙার জন্যই তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। বলে আদ্রিতা হাসতে শুরু করে, আর অন্যদিকে দীপ ছলছল চোখে তাকিয়ে থাকে ওর দিকে। ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না আদ্রিতার কথাগুলো। প্লিজ এভাবে ইয়ার্কি করো না, আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে। তোর মতো ছোট লোকের সাথে কথা বলাই বেকার। এখনো দাঁড়িয়ে আছিস কেন? সামান্য লজ্জাও নেই নাকি তোর? যা এখান থেকে। দীপ চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যায়। পুরো ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে। কারো চোখে ওর প্রতি সমবেদনা, কারো চোখে তাচ্ছিল্যের হাসি। ক্লাস থেকে বেরিয়ে আসার পর বড্ড কষ্ট হতে থাকে ওর। আদ্রিতা ক্লাসের সবার সামনে এভাবে ওকে অপমান করলো, কিন্তু কিছুদিন আগেও এই মেয়েটা ওকে বারবার ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দিত। চলুন ফিরে যাই 1 মাস আগে। বাবা মায়ের একমাত্র সন্তান দীপ। পুরো নাম তাহির আহমেদ দীপ। ওর মা গৃহিণী, আর বাবার পরিচয় পরে জানতে পারবেন। যাই হোক, একমাত্র সন্তান হওয়াতে বাবা মায়ের বেশ আদরের ছেলেও। পড়াশোনাতেও যথেষ্ট ভালো, ক্লাসের ফার্স্ট বয়। প্রতিটা এক্সামে দীপ ফার্স্ট হয়। প্রতিদিনের মতো আজকেও ব্রেকফাস্ট করে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় আম্মু, আম্মু, কি হলো বাবা, আমাকে ডাকছিস কেন? আম্মু, আমার চশমাটা কোথায়? আমার চশমাটা তো দেখছি না। আরে ওই দেখ, টেবিলের উপর রাখা আছে। হো, থ্যাঙ্কস আম্মু। আচ্ছা আমি চলি। শোন, তোর বাবাকে বলি ড্রপ করে দিতে। না আম্মু, আমি হেঁটে হেঁটে যেতে পারবো, আর ভার্সিটি তো মাত্র 10 মিনিটের দূরত্বে। আচ্ছা বাবা, যা, সাবধানে যাস। ওকে আম্মু, বাই। দীপ হেঁটে হেঁটে ভার্সিটিতে চলে যায়। ক্যাম্পাসে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। দীপ চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে যেতেই ও পুরো চমকে ওঠে। জিন্স আর শার্ট পরা একটা মেয়ে ওর সিটে বসে আছে। দীপ এই সিটে বসতেই কমফোর্ট ফিল করে, কারণ এখান থেকে স্যারদের কথা বেশ ভালোভাবে বোঝা যায়। তাই দীপ ওর কাছে গিয়ে, এক্সকিউজ মি, এটা আমার সিট, আপনি দয়া করে অন্য সিটে গিয়ে বসুন। ও তাই নাকি? আপনার সিট কোথায়? আমি তো কোথাও আপনার নাম দেখতে পাচ্ছি না। আমার নাম লেখা নেই, কিন্তু আমি অল টাইম এখানে বসি। সো এটা আমার চেয়ার, আপনি প্লিজ অন্য কথা বসুন। সব সময় বসলেই কি চেয়ারটা আপনার নাকি? আমি এখান থেকে উঠছি না। গট ইট? দীপ আর কথা না বাড়িয়ে চুপচাপ অন্য সিটে গিয়ে বসে পড়ে। মেজাজটা ভীষণ বিগড়ে আছে, তাই ও খাতা বের করে আদ্রিতার একটা ছবি আঁকে, দুটো বড় বড় শিং আর একটা লেজ দিয়ে। ছবিটা দেখে দীপ নিজেই হাসতে শুরু করে। রাগও অনেকটা কমে যায়। এর মাঝে স্যার রুমে প্রবেশ করে। স্যারকে দেখেই সবাই দাঁড়িয়ে যায়। গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নতুন একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো আদ্রিতা, পুরো নাম মেহজাবিন রহমান আদ্রিতা। ওর বাবা একজন বিজনেসম্যান এবং ও এই ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। আশা করি তোমরা ওকে হেল্প করবে। ওকে? ওকে স্যার। স্যার ক্লাস শেষ করে চলে গেলে সবাই ওর সাথে পরিচিত হতে চলে যায়, শুধু দীপ ছাড়া। ও চুপচাপ বসে বই পড়ছিল। বই পড়তে দীপের বেশ ভালোই লাগে। এদিকে এইটুকু সময়ের মাঝেই আদ্রিতার অনেক বন্ধু হয়ে গেছে। ও সবার সাথে কথা বললেও আর চোখে তাকিয়ে দেখে দীপ চুপচাপ বসে আছে। আদ্রিতা মনে মনে কিছু একটা ভাবতে লাগলো। দীপের আজকে ক্লাস করতে ভালো লাগছে না, তাই ও আর ক্লাস না করে চুপচাপ বাসায় চলে আসে। দীপকে দেখতে ওর মা প্রশ্ন করে, কি রে বাবা, আজকে এত তাড়াতাড়ি চলে এলি? সব ঠিক আছে তো? ক্লাস করতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে। দীপ গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়ে বিকালে চলে যায় ছাদে। ছাদে হাঁটতে বেশ ভালোই লাগে। সারা বিকাল এভাবে ছাদে কেটে যায়।
রাতে খেয়ে শুতেই দীপের মনে পড়ে সকালের কথাগুলো। মেয়েটার উপর আবার মেজাজ গরম হয়ে যায় দীপের। এই প্রথম কেউ ওর জায়গাতে বসেছে, আর ওর জন্য ফার্স্ট টাইম সব ক্লাস না করেই চলে আসতে হলো। কালকে তাড়াতাড়ি যেতেই হবে, এটা ভেবে দীপ ঘুমিয়ে যায়। পরদিন দীপ রেডি হয়ে বেশ তাড়াতাড়ি ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে ক্লাসে তাড়াহুড়ো করে ঢুকতে যাবে এমন সময় কারোর সাথে জোরে একটা ধাক্কা খায়। ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যায়। দীপ সামনে তাকিয়ে দেখে এটা তো আদ্রিতা। ইউ স্টুপিড, চশমা পরেও চোখে দেখো না নাকি? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে। দীপ উঠে দাঁড়িয়ে একা একা হাসতে শুরু করে। ওর হাসি দেখে আদ্রিতা ভুরু কুঁচকে প্রশ্ন করে, হাসছো কেন? আপনি সুন্দরী এটা শুনে। হোয়াট ডু ইউ মিন? আমি কি সুন্দরী না? আপনি তো দেখতে আজ তো পেতনির মতো, শেওড়া গাছের পেতনি। আমার মনে হয় আপনি আয়নার সামনে দাঁড়ালে আয়নাও আপনাকে দেখে ভেঙে চুরমার হয়ে যাবে। এই বলেই আমি হাসতে হাসতে চলে যাই। এদিকের আগে আদ্রিতার ফেস লাল টমেটোর মতো হতে শুরু করে। ফর্সা ফেস পুরো লাল টুকটুকি হয়ে গেছে। এই প্রথম কেউ ওকে পেতনি বলাতে এর আগে আদ্রিতা হাতে থাকা দামি ফোনটা একটা আছাড় মারে। ফোনটা ফ্লোরে পড়ে ফোনের গ্লাসটা টুকরো টুকরো হয়ে যায়। আদ্রিতা চুপচাপ ক্লাসে প্রবেশ করে একটা বেঞ্চে বসে দীপের দিকে তাকিয়ে ফুঁসতে থাকে। ইচ্ছে করছে দীপের নাক বরাবর একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে, কিন্তু সেটা পারছে না। তাই বসে বসে নাগিনের মতো ফোঁস করতে লাগলো। এদিকে দীপ চুপচাপ বসে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছে। ক্লাসে ওর তেমন কোনো ফ্রেন্ড নেই। চশমা পরাতে কেউ কেউ ওকে ডাবল ব্যাটারি বলে ডাকে, কিন্তু দীপ কখনো কারো কথা মাইন্ড করে না। কিছুক্ষণ পর সবাই ক্লাসরুমে প্রবেশ করতে থাকে। সবাই আদ্রিতার সাথে কথা বলছে। বিশেষ করে ছেলেরা তোর পাশের সিটে বসার জন্য একে অন্যের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। কিন্তু স্যার ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথেই সবাই চুপচাপ বসে পড়ে। গুড morning, মর্নিং sir. স্যার। গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, যে তিনটার মাঝে দুটোর উত্তর দিতে পারবে সেই হবে আজকের উইনার। তো রেডি তো সবাই? ইয়েস স্যার। ওকে, আমার প্রথম প্রশ্ন হলো, বৃক্কে প্রতি মিনিটে কত পরিমাণ রক্ত প্রবাহিত হয়? আদ্রিতা উত্তরটা জানতো, কিন্তু ওর কিছুতেই মনে পড়ছে না। হঠাৎই দীপ বলে ওঠে, 12,000 মিলিমিটার। ভেরি গুড দীপ। আমার নেক্সট প্রশ্ন হলো, কম্পিউটার কে আবিষ্কার করেন? দীপ উত্তরটা ভাবছিল, তার আগে আদ্রিতা উত্তরটা দিয়ে দেয়। হাওয়ার্ড এইকিন। ভেরি গুড। আমার শেষ প্রশ্ন হলো, বাঙালিদের মাঝে প্রথম কে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? আদ্রিতা ও দীপ দুজনে উত্তরটার ব্যাপারে ভাবছিল। হঠাৎই দীপের মনে পড়ে যায়। ব্রজেন দাস। ভেরি গুড। আচ্ছা, যেহেতু দীপ তিনটির মাঝে দুটো পেরেছে, তাই দীপেই উইনার। সো এভরিওয়ান কংগ্রাচুলেট হিম বাই এ রাউন্ড অফ অ্যাপ্লাইজ। স্যারের কথা মতো সবাই দীপকে করতালি দিয়ে অভিবাদন জানায়। এদিকে আদ্রিতা চুপচাপ নিজের ডেস্কে বসে থাকে। শেষের উত্তরটাও জানতো, কিন্তু ও বলার আগে দীপ উত্তরটা দিয়ে দেয়। তাই ওর রাগ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। এভাবে এক এক করে সব কয়টা ক্লাস শেষ হয়। ক্লাস শেষ করে আদ্রিতা নিজের গাড়িতে করে বাসায় চলে যায়। মেজাজটা বেশ গরম ওর। আজকে ফার্স্ট টাইম কেউ ওকে পেতনি বলল, তাই ও চুপচাপ আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিতা নিজেই অবাক হয়। কালো ড্রেসটাতে আর রেশমি সিল্কি চুলগুলোতে আজকে ওকে একটু বেশি সুন্দরী লাগছে। ওর ফর্সা ফেসটা লাল হয়ে আছে। আদ্রিতা বারবার নিজেকে আয়নায় দেখতে লাগলো। আদ্রিতার বাবা আজকে অফিসে যাননি। তিনি আদ্রিতার রুমের সামনে দাঁড়িয়ে আদ্রিতাকে আয়নায় বারবার নিজের চেহারা দেখতে দেখে ওকে প্রশ্ন করেন, মামনি, কি হয়েছে? আয়নায় এত কি দেখছিস? বাবা, আমি কি দেখতে পেতনির মতো? কি, তুই দেখতে পেতনির মতো হতে যাবি কেন? আমার মামনি দেখতে তো অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, তোকে কেউ কিছু বলেছে নাকি? আমাদের ক্লাসের একটা ছেলে, দীপ। তাই নাকি? কে সেই ছেলে যে আমার পেতনি মেয়েটাকে, সরি আদরের মেয়েটাকে এসব বলল? বাবা তুমিও? সরি মা, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। আদ্রিতা কিছু না বলে রাগে লাল হয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে, মিষ্টি কেমন আছো? ভালো আছি। ও, বলে দেই মিষ্টি হলো আদ্রিতার পোষা টিয়ে পাখি। ছোটবেলায় আদ্রিতার মা ক্যান্সারে মারা যান। এরপর থেকে আদ্রিতা এই মিষ্টির সাথে অল টাইম কথা বলে। মিষ্টিও বেশ কথা শিখেছে, ঝটপট উত্তর দেয়। আদ্রিতা ওর সাথে কথা বলতে থাকে। ও
অন্যদিকে ক্লাস থেকে ফিরে দীপ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। ঘুম থেকে উঠে বাইরের দিকে হাঁটতে চলে যায়। ও চুপচাপ রাস্তার সাইড দিয়ে হাঁটছিল। হঠাৎ রাস্তার সাইডে একটা খালি বোতল দেখতে পেয়ে নিজের ভেতরে রোনালদোকে আটকাতে না পেরে জোরে একটা লাথি দেয়, আর ক্যানটা গিয়ে জোরে কারো মাথায় আঘাত করে। দীপ তাকিয়ে দেখে এটা একটা মেয়ে। আউ! আপনি ঠিক আছেন তো? মেয়েটা মাথা তুলে তাকাতে দীপ চমকে ওঠে। এটা আর কেউ না, আদ্রিতা। এদিকে আদ্রিতা দীপকে দেখেই রাগে তেড়ে ওঠে। সমস্যা কি হ্যাঁ? চোখে দেখো না নাকি? ইস, মাথায় একটা ব্যথা পেয়েছি। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? তোকে চিবিয়ে খেতে এসেছি। দীপ ওর চোখের দিকে তাকিয়ে চমকে ওঠে। মেয়েটাকে পুরো জল্লাদ জল্লাদ লাগছে। রাগে পুরো ফেস লাল হয়ে গেছে। দীপ আর কিছু না বলে কোনো মতে নিজেকে ছাড়িয়ে চুপচাপ ওখান থেকে দৌড়ে চলে আসে। আল্লাহ, বেঁচে গেছি, না হলে ওই ডাইনিটা আজ হয়তো আমাকে জ্যান্তই খেয়ে ফেলতো। এদিকে আদ্রিতা দাঁড়িয়ে একা একা হেসে চলেছে। দীপকে বেশ একটা শিক্ষা দিতে পেরে আদ্রিতা খুব খুশি। যাই হোক, বোকাটাকে বেশ একটা শিক্ষা দিতে পেরেছি। আমার সাথে পাঙ্গা নেয়া। দীপ রুমে গিয়ে বারবার আদ্রিতার কথা ভাবতে থাকে। মেয়েটা আস্ত একটা ডাইনি। দীপ তখন বড্ড ভয় পেয়ে গিয়েছিল। ওর থেকে দূরে থাকতে হবে যেভাবেই হোক। পরদিন দীপ ক্লাসে গিয়ে দেখে ক্লাসে কেউ নেই, তাই ও নিশ্চিন্ত হয়ে রুমে প্রবেশ করে চুপচাপ বসে থাকে। কিন্তু হঠাৎ আদ্রিতাকে রুমে প্রবেশ করতে দেখে দীপ কিছুটা ভয় পায়, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে আদ্রিতার সামনে দাঁড়িয়ে ভুরুকুসকে তাকিয়েছে ওর দিকে। দীপের বুকটা ধুকভুক করতে থাকে। মেয়েটা আজকেও কালকের মতো কিছু করবে না তো? তাহলে দীপের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে আদ্রিতা হঠাৎ ওর পাশের সিটে বসে পড়ে। যাক বাবা, বাঁচলাম। বেশ ভয় পেয়ে গেছিলাম যে পেতি টাইপের মেয়ে কোথা থেকে কী করে ফেলে কে জানে। এদিকে আদ্রিতা দীপের ফেসের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে ও বেশ ঘাবড়ে গিয়েছে। আদ্রিতা মনে মনে হাসতে থাকে দীপের অবস্থা দেখে। একটু পরে স্যার ক্লাসে চলে এলে ক্লাস শুরু হয়। আজকে একটা ক্লাস টেস্ট আছে। আদ্রিতা পেন বের করতে গিয়ে লক্ষ্য করে ও তো কলম আনেনি। ও শিট, পেন টানতে ভুলে গেছি, এখন কি করি? পাশে দীপ রয়েছে, কিন্তু আদ্রিতা দীপের কাছে চাইবে না। ওর ইগো বারবার বাধা দিচ্ছে, তাই চুপচাপ মন খারাপ করে বসে রইল। এক্সামটা না দিতে পারলে ফাইনালেও রেজাল্ট খারাপ হবে। দীপ লক্ষ্য করে আদ্রিতা লেখা রেখে বসে আছে। প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারে আদ্রিতা কলম আনেনি, তাই বসে আছে। দীপ কিছু একটা ভেবে ব্যাগ থেকে একটা কলম বের করে আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতা অবাক হয়ে দীপের দিকে তাকায়। দীপ ওকে হেল্প করছে এটা ভাবতে আদ্রিতা পুরো অবাক হয়ে যায়, কারণ দীপ তো আজ অব্দি ওর সাথে ভালো করে কথাও বলেনি। আদ্রিতা এসব ভাবছিল। হঠাৎ ঘড়িতে লক্ষ্য করে বেশ অল্প সময় আছে, তাই ও আর কিছু না ভেবে চুপচাপ লিখতে শুরু করে। ক্লাস শেষ হবার আগেই আদ্রিতার লেখা শেষ হয়। ও উঠে গিয়ে খাতাটা জমা দিয়ে এসে নিজের সিটে বসে পড়ে। দীপ হেল্প না করলে আদ্রিতা হয়তো আজকে এক্সাম দিতেই পারতো না। স্যার চলে গেলে আদ্রিতা দীপের দিকে কলম এগিয়ে দেয়। এক্সকিউজ মি, আই থিঙ্ক আই ডিজার্ভ এ থ্যাঙ্কস। আদ্রিতা কাউকে কখনো থ্যাঙ্কস বলে না। ও আচ্ছা, ইমপ্রেসিভ মিস পেতনি। এই কি বললে? কই কিছু না তো। আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বললে। না, আমি কিছু বলিনি। আদ্রিতার কথা বাড়ায় না। আজকের ক্লাস নেই, তাই আদ্রিতা সিট দিয়ে উঠতে যাবে এমন সময় আদ্রিতার ওড়না হঠাৎ করে আটকে পড়ে। আদ্রিতা ভাবে দীপ হয়তো ওর ওড়না টেনে ধরেছে, তাইও উফ, ওড়না টেনে ধরছো কেন? বলেই পিছন দিকে তাকিয়ে দেখতে পায় ওর ওড়নাটা বেঞ্চের এক কোণে আটকে আছে। আমার কারো কিছু ধরার শখ নেই, গট ইট? আদ্রিতার কিছুই বলতে পারে না। দীপ ওর দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। দীপ চলে গেলে আদ্রিতাও ক্লাসরুম থেকে বেরিয়ে নিজের গাড়িতে করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে আদ্রিতা দেখতে পায় বাসায় কেউ নেই। ওর বাবা অফিসে গিয়েছে। আদ্রিতার কাছে এই মুহূর্তটা বড্ড বিরক্ত লাগে। একা একা বাসায় কিছুতেই ভালো লাগে না, তাই ও বোরিং টাইম কাটানোর জন্য টিভি অন করে টিভি দেখতে থাকে। এদিকে দীপ বাসায় গিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে গিটারটা নিয়ে চলে যায় ছাদে। আজকে ছাদে অনেক বাতাস বইছে। দীপ গিটারটা নিয়ে টুংটাং বাজাতে থাকে আর গান গাইতে থাকে।
ওর বড্ড প্রিয় একটা গানের 2 লাইন গাইতে থাকে। मोहब्बत बरसा देना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम आया है। দীপ চোখ বন্ধ করে গান গাচ্ছিল। হঠাৎ ওর সামনে আদ্রিতার ফেসটা ভেসে ওঠে। দীপ বুঝতে পারছে না হঠাৎ আদ্রিতার ফেসটা কেন দেখতে পেল। এমন আগে কখনো হয়নি। এদিকে ভার্সিটিতে বসে দীপ ও আদ্রিতার প্রতিদিনই একে অন্যের পিছনে লেগে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলে যায়। আজকে দীপ ভার্সিটি থেকে বেরিয়ে চুপচাপ রাস্তায় হাঁটছিল। হঠাৎ ওর চোখে কিছু একটা চলে যায়। দীপ চশমাটা খুলে চোখ মুছতে মুছতে কখন যে মাঝ রাস্তায় চলে আসে সেটাও খেয়ালই করেনি। এদিকে আদ্রিতা ভার্সিটির গেটে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। ওর গাড়ি এখনও আসেনি। আদ্রিতা হঠাৎ লক্ষ্য করে দীপ রাস্তার মাঝে চলে এসেছে আর উল্টো দিক থেকে একটা ট্রাক বেশ স্পিড নিয়ে এগিয়ে আসছে। আদ্রিতা হঠাৎ কিছু না ভেবে দৌড়ে গিয়ে দীপকে একটা ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে দীপ রাস্তার পাশে ছিটকে পড়ে আর আদ্রিতাও রাস্তার অন্য পাশে পড়ে যায়। একটুর জন্য দীপ অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায়। দীপ মাথায় বেশ ব্যথা পেলেও উঠেই চশমাটা চোখে লাগিয়েই দৌড়ে আদ্রিতার কাছে চলে যায়। আদ্রিতার কাছে যেতেই, চোখে দেখো না, এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি এসে পড়েছিলাম। দীপ কি বলবে কিছুই বুঝতে পারে না। আদ্রিতার হাতের বেশ কয়েকটা স্থান ছিলে গেছে, সেখান থেকে চুয়ে রক্ত পড়ছে। দেখছো কি? আমাকে ধরো। দীপ হাতটা ধরবে কিনা ভাবছিল, হঠাৎ কিছু একটা ভেবে হাতটা ধরে ফেলে। আদ্রিতাকে টেনে তোলে, কিন্তু ও কিছুতেই দাঁড়াতে পারছিল না। আও, কোমরেও বেশ ব্যথা পেয়েছি, কিছুতেই দাঁড়াতে পারছি না। দীপ আর কিছু না ভেবে সোজা আদ্রিতাকে কোলে তুলে নেয়। হঠাৎ কোলে তুলে নেওয়াতে আদ্রিতা অবাক হয়ে দীপের চোখের দিকে তাকিয়ে থাকে। ওর চোখে এক রাজ্যের বিস্ময়, কিন্তু পড়ে যাবার ভয়ে ও দীপের গলা শক্ত করে জড়িয়ে ধরে। দীপ ওকে কোলে নিয়ে একটা রিক্সা করে আগে হসপিটালে চলে যায়। আদ্রিতাকে ড্রেসিং করিয়ে দীপেরও মাথায় আঘাত পেয়েছিল, সেখানে ব্যান্ডেজ করিয়ে আদ্রিতাকে বাসায় পৌঁছে দিয়ে দীপ চলে আসবে। এমন সময়, এই হ্যালো, আমি বাসার ভিতরে যাব কিভাবে? দীপ ওকে রিক্সা থেকে নামিয়ে কোলে করে আদ্রিতার রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে চুপচাপ চলে আসে। দীপ নিজের বাসায় আসতেই, দীপ, তোর মাথায় কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ করা কেন? রিল্যাক্স মা, আমার কিছু হয়নি, সামান্য চোট পেয়েছি। আমার একটা কথাও শুনিস না তুই। এতবার বলেছি সাবধানে চলাচল কর, তারপরও তুই শুনবি না। দেখি কি হয়েছে। উফ মা, এই দেখো আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন। ওকে, বেশ খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি আসছি। ওকে। এভাবে রাত হয়ে যায়। দীপ আজকের কথাটা ভাবছিল। আদ্রিতা ওকে এসে ধাক্কা না দিলে দীপ হয়তো কোনো কঠিন বিপদে পড়তো। এদিকে দীপকে বাঁচাতে গিয়ে আদ্রিতা নিজেও বেশ চোট পেয়েছে। দীপ ভাবে আদ্রিতা কাল ভার্সিটিতে এলে আগের বিহেভিয়ারগুলোর জন্য ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। এসব ভাবতে ভাবতেই রাত পেরিয়ে যায়। দীপের চোখে আজ কেন জানি কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না। বারবার আদ্রিতার ফেসটাই চোখের সামনে ভেসে উঠছে। পরদিন দীপ ক্লাসে গিয়ে দেখে আদ্রিতা আসেনি। দুটো ক্লাস পরেও আদ্রিতাকে আসতে না দেখে দীপ বুঝতে পারে আদ্রিতা হয়তো আজকে আসবে না। হঠাৎই কেন জানি ওর মন খারাপ হতে শুরু করে। ক্লাস করতে ভালো লাগছিল না, তাই দীপ ক্লাসরুম থেকে চুপচাপ বেরিয়ে পড়ে। ক্লাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে আদ্রিতাদের বাসায় চলে যায়। আদ্রিতাদের বাসায় গিয়ে কলিং বেল দিতেই একজন লোক দরজা খুলে দেয়। কে তুমি বাবা? কাকে চাই? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি দীপ, আদ্রিতার ফ্রেন্ড। আদ্রিতা কি বাসায় আছে? ও আসো, আমি আদ্রিতার বাবা। তাহলে তুমি দীপ? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, আদ্রিতা ও রুমে আছে, তুমি গিয়ে ওর সাথে কথা বলো। জি আচ্ছা আঙ্কেল। দীপ সিঁড়ি বেয়ে চুপচাপ আদ্রিতার রুমের সামনে চলে যায়। ওখানে গিয়ে দেখে দরজা খোলা আর আদ্রিতা চুপচাপ শুয়ে আছে। আসতে পারি? আদ্রিতা দরজার দিকে তাকিয়ে দীপকে দেখে অবাক হয়। তুমি? আসতে পারি। আসো। দীপ গিয়ে একটা চেয়ার টেনে আদ্রিতার পাশে বসে পড়ে। কেমন আছো? ভালো। ব্যথা কমেছে? তোমার মাথার কি অবস্থা? ভালো, ব্যথা কমেছে। ও আচ্ছা। এরপর দুজনেই চুপ করে যায়।
কি বলবে, দুজনের কেউই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ আদ্রিতার বাবা রুমে প্রবেশ করে। মামনি, এখন শরীর কেমন লাগছে? এই তো বাবা ভালো। এই নে, তোদের জন্য নাস্তা নিয়ে এসেছি, খেয়ে নে। আদ্রিতার বাবা নাস্তার ট্রেটা রেখে চুপচাপ চলে যায়। আদ্রিতার বাবা চলে গেলে দীপ নিজেই বলতে শুরু করে, আচ্ছা, আই এম সরি। এতদিন হয়তো তোমার সাথে বাজে বিহেভ করেছি। আদ্রিতা আবারও অবাক হয়ে ওর দিকে তাকায়। কিছু একটা ভেবে আদ্রিতা নিজেও বলতে শুরু করে, আমিও সরি। আসলে আমি রাগটা কন্ট্রোল করতে পারি না, তাই হয়তো একটু বেশিই খারাপ বিহেভ করে ফেলেছি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার ফ্রেন্ড? ওকে, নো প্রবলেম। আচ্ছা চলো, তোমাকে মিষ্টির সাথে পরিচয় করিয়ে দিই। মিষ্টিকে? চলো, গেলেই দেখতে পাবে। ওকে। আদ্রিতা বিছানা দিয়ে উঠতে গিয়েও উঠতে পারল না। কোমরে এখনো বেশ ব্যথা আছে। আমি হেল্প করি? আদ্রিতা কিছু না বলে দীপের হাত ধরে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দীপকে নিয়ে ছাদে চলে যায়। মিষ্টি, কেমন আছো? মিষ্টি মিষ্টি ভালো আছে। মিষ্টি, এটা হলো দীপ। দীপ দীপ হাই মিষ্টি। মিষ্টি মিষ্টি এটাই তাহলে তোমার মিষ্টি? ছোটবেলায় মা মারা যাবার পর বাবা ওকে আমার কাছে এনে দেয়। এখন ওই আমার সবচেয়ে ভালো বন্ধু। ও আচ্ছা, চলো তোমাকে রুমে দিয়ে আসি। না, আমি এখন ওর কাছে কিছুক্ষণ থাকবো। বাট তুমি একা একা রুমে যেতে পারবে তো? ওকে, আমি চলি, বাই। ওকে। দীপ আদ্রিতার বাসা থেকে বেরিয়ে যায়। এখন বেশ ভালোই লাগছে ওর সাথে কথা বলতে পেরে। এভাবে 7 দিন কেটে যায়। দীপ আদ্রিতাকে প্রায় প্রতিদিনই দেখতে যেত। 1 সপ্তাহ পরে আদ্রিতা সুস্থ হয়ে ভার্সিটিতে চলে আসে। দীপ ও আদ্রিতা এখন বেশ ভালো বন্ধু। দুজনেই পড়াশোনার ব্যাপারে একে অন্যকে হেল্প করে। একসাথে ক্যাম্পাসে বসে আড্ডা দেয়, মাঝে মাঝে ঘুরতে যায়। ওদের ফ্রেন্ডশিপ দেখে ক্লাসের সবাই অবাক, কারণ কিছুদিন আগেও ওরা একে অন্যকে কিছুতেই সহ্য করতে পারত না। দীপ, এই দীপ, হুম। চলো না, কোথাও ঘুরতে যাব। প্লিজ প্লিজ প্লিজ। কি, স্যার তো ক্লাসে। তো কি হয়েছে, চলো না, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাই। প্লিজ প্লিজ প্লিজ। ওকে বাবা, ফাইন, চলো। দুজনে পেছনের গেট দিয়ে বেরিয়ে যায়। আদ্রিতা গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বিদায় করে নিজেই গাড়ি চালাতে থাকে, আর দীপ পাশের সিটে বসে পড়ে। দুজনেই কথা বলছিল, কিন্তু হঠাৎই একটা গাড়ি বেশ স্পিড নিয়ে ওদের দিকে এগোতে থাকে। আদ্রিতা প্রথমে লক্ষ্য করেনি, হঠাৎই গাড়িটা জোরে ওদের গাড়িকে ধাক্কা দিবে, এমন সময় আদ্রিতা কোনো মতে গাড়িটাকে ঘুরিয়ে নেয়। হাল্লা, একটুর জন্য বেঁচে গেছি। সরি, আমার খেয়াল ছিল না। গাড়ি থামাও। কেন? থামাও, তারপর বলছি। দীপের কথা মতো আদ্রিতা গাড়িটাকে সাইডে পার্ক করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরোয়। হঠাৎ দীপের কি হলো আদ্রিতা বুঝতে পারছে না। চলো। কোথায়? আমার সবচেয়ে প্রিয় জায়গাতে। হঠাৎ দীপের কি হলো আদ্রিতা বুঝতে পারছে না। আদ্রিতা কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে থাকে। একটু সামনে গিয়ে দেখতে পায় বড় একটা নদী, তার সাইডে অনেকগুলো বেঞ্চ। ওরা দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ে। জায়গাটা তো বেশ সুন্দর, ভীষণ ভালো লাগছে। শুনশান নীরবতা, পাখির কিচিরমিচির শব্দ, নদীর ঢেউয়ের গর্জন। জায়গাটা আমারও বেশ প্রিয়। মাঝে মধ্যে এসে একা একা বসে থাকি। ও আচ্ছা। ওরা কিছুক্ষণ বসার পর পাশের একটা দোকান থেকে ফুচকা খেয়ে তারপর আবার গাড়িতে করে রওনা দেয়। আদ্রিতা দীপকে ওর বাড়ির সামনে ড্রপ করে। দীপ, হ্যাঁ বলো। থ্যাঙ্কস। দীপ কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে আদ্রিতার সামনে থেকে চলে যায়। আদ্রিতাও গাড়ি স্টার্ট দিয়ে নিজের বাড়িতে চলে যায়। কি রে, আজ এত তাড়াতাড়ি ফিরলি? এমনিতে ক্লাস করতে ভালো লাগছিল না, তাই আর কি। এইদিকে আয়। দীপ ওর মায়ের কাছে যেতেই তিনি ওর কান টেনে ধরেন। আমাকে মিথ্যে বলবি তাই না? বল, মেয়েটা কে ছিল? আম্মু লাগছে। আগে বল, মেয়েটা কে? কোন মেয়ে? যে তোকে এখনই ড্রপ করে চলে গেল? ওটা আদ্রিতা, আমার কলেজের ফ্রেন্ড।
তোর ফ্রেন্ড সেটাও মেয়ে? বেশ মিষ্টি দেখতে। ওকে বাসায় নিয়ে এলি না কেন? নেক্সট টাইম নিয়ে আসবো। এখন প্লিজ ছাড়ো, আমার সোনা মা প্লিজ। যা এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। আমার কানটা মনে হচ্ছে 2 ফিট ঝুলে গেছে। হয়েছে বাবা, যাও এখন রুমে যাও। আরও খেতে না চাইলে? দীপ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যায়। এভাবে দুপুরটা কেটে যায় ওর। রাতে খাবার পর দীপ বিছানায় শুয়ে মুভি দেখছিল। হঠাৎ কেউ ওর ফোনে একটা কল দেয়। দীপ দেখতে পায় এটা আদ্রিতার নাম্বার। হ্যালো। তো মিস্টার, কি করছেন? মুভি দেখছিলাম, তুমি? এই শুয়ে আছি। বাই দ্য ওয়ে, কালকে এক্সামের রেজাল্ট দেবে তাই না? হুম। আমার বেশ ভয় লাগছে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হবে। আচ্ছা, রাতে খেয়েছো? হুম। তুমি? আচ্ছা রাখছি, পরে কথা হবে। ওকে। পরদিন ক্লাস টেস্টে দীপ প্রথম হয় আর আদ্রিতা দ্বিতীয়। আদ্রিতার বেশ মন খারাপ। ও বেশ মন দিয়ে পড়াশোনা করেছিল, তারপর ও দ্বিতীয়। এদিকে দীপকে সবাই সে কনগ্রাচুলেশন জানাচ্ছে। এসব দেখে আদ্রিতার আরও খারাপ লাগতে শুরু করে। ও চুপচাপ বসে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎই আদ্রিতার চোখ জল করে ওঠে। আদ্রিতা দীপকে প্রশ্ন করে, আচ্ছা দীপ, কালকে তো পয়লা বৈশাখ, কলেজে অনুষ্ঠান হবে। তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো? তুমি তো জানো আমি কাউকে পছন্দ করি না, তবে সাদা শাড়ি, খোলা সিল্কি চুল, লাল লিপস্টিক, চোখে কারো কাজল পরে এসে আমার সামনে দাঁড়ালে আমি তো তার উপর ফিদা হয়ে যাব। তাই নাকি? হুম। আচ্ছা, আমি চলি ক্লাসে, ভালো লাগছে না। বাই, কালকে দেখা হবে। ওকে। পরদিন সকাল সকালই দীপের ফোনে একটা কল আসে। ও হাতে নিয়ে দেখে আদ্রিতা কল করেছে। কোথায় তুমি? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। দীপ ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:45। ইস, বেশ লেট হয়ে গেছে। ও কল কেটে ফ্রেশ হয়ে স্বল্প নাস্তা করে একটা লাল পাঞ্জাবি আর সাদা পাজামা আর চশমাটা পরে ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। ভার্সিটিতে গিয়ে দীপ ওদের আড্ডার জায়গা কলেজের পিছনে পুকুর পাড়ে চলে যায়। আদ্রিতা বসে আছে। দীপর দিকে তাকাতেই চমকে ওঠে। আদ্রিতা লাল পাড়ের একটা সাদা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং লাল ব্লাউজ, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো এক সাইডে করে রাখা। দীপ হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে। আদ্রিতাকে এত সুন্দরী লাগছে যা বলে বোঝানো পসিবল না। দীপ ওকে দেখতে এতটাই বিভোর ছিল যে আদ্রিতা কখনো ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা টেরই পায়নি। এই, কি দেখছো এভাবে হাঁ করে? কই কিছু না তো। আচ্ছা, আমাকে কেমন লাগছে? বেশ সুন্দর। লাইফে ফার্স্ট টাইম শাড়ি পরলাম। আচ্ছা চলো, ভার্সিটির হল রুমে যাওয়া যাক, ওখানেই অনুষ্ঠান হচ্ছে। দীপ অনেকক্ষণ ভেবে আদ্রিতার হাত ধরে হলরুমের দিকে হাঁটতে থাকে। আজ দীপ বারবার আদ্রিতাকে আর চোখে দেখছে। আজকে ওকে অনেক বেশি সুন্দরী লাগছে, আর আদ্রিতা সেটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে। সিঁড়ি দিয়ে দুজনে উঠছিল। হঠাৎ আদ্রিতা নিজের শাড়িতে পা পিছলে পড়ে যাচ্ছিল। তার আগে দীপ ওকে ধরে ফেলে। আদ্রিতার কোমর শক্ত করে জড়িয়ে থাকে দীপ নিজের 2 হাত দিয়ে। দুজনে একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকে। দীপ যেন আদ্রিতার চোখের দিক থেকে চোখই ফেরাতে পারছে না। আদ্রিতার কাজল কালো চোখ দুটো ওকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। দীপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। দীপ, এই দীপ, হুম। ছাড়ো, কেউ দেখবে তো। আদ্রিতার কথায় দীপের ধ্যান ভাঙে। ও আদ্রিতাকে ছেড়ে দেয়। দুজনেই বেশ লজ্জা পেয়েছে। দীপ ও আদ্রিতা কেউই একে অন্যের দিকে তাকাচ্ছে না, চুপচাপ দুজনে হেঁটে চলেছে। আদ্রিতার চুলের সাথে ফুলগুলো লাগানোতে ওকে আরও সুন্দর লাগছে। দীপ আর চোখে বারবার আদ্রিতার সৌন্দর্য দেখতে লাগলো। দুজনে হলরুমে গিয়ে বসে পড়ে। আদ্রিতার পাশে দীপ। দুজনে পাশাপাশি বসে আছে। আদ্রিতার শরীর থেকে এক অদ্ভুত ঘ্রাণ আসছে, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ। অনুষ্ঠান শেষ হবার পর সবাই মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। সবার মুখে আদ্রিতার প্রশংসা। আদ্রিতাকে শাড়িতে দেখে সবাই ওর প্রশংসা করছে, বিশেষ করে ছেলেরা। দীপের এসব দেখে কেন জানি বেশ হিংসে হতে লাগলো। একজন ছেলে গিটার নিয়ে এসেছিল। দীপ গিটারটা হাতে নেয় ওর কাছ থেকে। এ কি ডাবল ব্যাটারি গান গাইবে নাকি? ও
ও গান গাইলে হয়তো সবাইকে এখান থেকে দৌড়ে পালাতে হবে। আচ্ছা সবাই চুপ, ওকে গাইতে দাও। দীপ গিটারটা নিয়ে গাইতে শুরু করে। ওর বড্ড প্রিয় একটা গান। আদ্রিতার চোখের দিকে তাকিয়ে গাইতে থাকে। গান গাওয়া শেষ হলে দীপ সবার দিকে তাকায়। সবাই হাঁ করে তাকিয়েছে। কেউ কল্পনাই করেনি দীপ এত সুন্দর গান করবে। বিশেষ করে মেয়েগুলো তো পুরো অবাক। কবিতাও চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। আদ্রিতাও অবাক হয়ে দীপের দিকে তাকিয়ে আছে। ওয়াও, বেশ সুন্দর হয়েছে। দীপ, আমি সরি, তুমি এত ভালো গান করো জানতাম না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আচ্ছা দীপ, চলো যাওয়া যাক। বাই এভরিওয়ান। সবাই চুপচাপ বসে থাকে। দীপ একটা মুচকি হাসি দিয়ে আদ্রিতার সাথে উঠে হাঁটতে শুরু করে। আদ্রিতা কিছু দূর হেঁটে যেতেই হঠাৎ করে চিৎকার দেয়। আহ, কি হলো? হঠাৎ করে পায়ে বেশ ব্যথা করছে। হাই হিল পরার কারণে হয়তো মচকে গেছে। আর একটু হাঁটো, গেটের কাছে হয়তো গাড়ি। হাঁটতে পারছি না, বেশ ব্যথা করছে। উফ। দীপ আর উপায় না পেয়ে আদ্রিতাকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। আদ্রিতা আজ নিজে ড্রাইভিং করে এসেছে, ড্রাইভার কেউ আনেনি। তাই দীপ নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। ড্রাইভিং সিটে বসেই দীপের মনে পড়ে মাকে করা প্রমিসের কথা। 3 বছর আগে করা প্রমিস। দেখ কতটা কেটে গেছে। তোকে বলেছি না ড্রাইভিং করবি না, তারপরেও তুই ড্রাইভিং করতে গেলি। তোর কিছু হলে আমাদের কি হবে? উফ মা, কিছু হবে না, সামান্য কেটে গেছে। আর দোষটা আমার না, ওই লোক নিচে এসে আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। আমি কিচ্ছু শুনতে চাই না। তুই আজ থেকে আর গাড়ি ড্রাইভিং করবি না, প্রমিস কর আমাকে। কিন্তু মা, এটা তোমার ফেভারিট কার। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই প্রমিস কর আর ড্রাইভ করবি না। শেষমেশ বাধ্য হয়ে দীপকে প্রমিস করতে হয়। কিন্তু আজকে দীপকে প্রমিসটা ভাঙতে হবে। আদ্রিতাকে বাঁচাতে গিয়ে সেদিন বেশ আঘাত পেয়েছিল, তাই আজ দীপকে ওর জন্য এটা করতেই হবে। দীপ আর কিছু না ভেবে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে থাকে। এদিকে আদ্রিতা দীপের মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে গাড়ি চালাতে দেখে বড্ড অবাক হয়। দীপ, তুমি ড্রাইভিং জানো কিভাবে? আসলে আমি ড্রাইভিংয়ের কোর্স করেছিলাম তো, তাই। ও, আমিও ভাবছি তোমার মতো ছেলে গাড়ি চালানো শিখলো কিভাবে। দীপ আদ্রিতাকে ড্রাইভিং করে হসপিটালে নিয়ে চলে গেল। সেখানে গিয়ে জানতে পারে সত্যি হাই হিল পরার কারণে আদ্রিতার পা মচকে গেছে। এরপর ডক্টর ওর পা ব্যান্ডেজ করে কিছু ঔষধ প্রেসক্রাইব করে দেন। দীপ আদ্রিতাকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। যদিও পুরো হসপিটালের সবাই অবাক হয়ে তাকিয়েছিল ওদের দিকে। আর আদ্রিতার সবার এমন চাহনি দেখে দীপের বুকে মুখ গুজে রইল। দীপ এরপর আদ্রিতাকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসবে। এমন সময় আদ্রিতা ওকে ডাক দেয়। দীপ, হ্যাঁ, কিছু বলবে? না মানে কিছুক্ষণ বসবে? তোমার সাথে একটু কথা বলি, একা একা ভালো লাগছে না। ওকে, আমি আছি। এরপর দুজনে মিলে গল্প করতে থাকে। দীপ জোকস বলছে আর আদ্রিতা হাসছে। আদ্রিতার হাসি দেখে দীপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। আদ্রিতা হাসলে এত সুন্দর লাগে দীপ এই প্রথমবার লক্ষ্য করে। ওর হাসিতে একটা অন্যরকম মুগ্ধতা আছে, যা সচরাচর লক্ষ্য করা যায় না। আদ্রিতার সাথে অনেকক্ষণ গল্প করে দীপ বেরিয়ে একটা রিক্সা করে নিজেদের বাসার উদ্দেশ্যে চলে যায়। বাসায় যেতেই, এই যে নবাবপুত্র, এতক্ষণে আপনার আসার সময় হলো? সরি মা, একটু লেট হয়ে গেছে। একটু না, অনেক লেট করেছিস তুই। বাবা তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। এয়ারপোর্ট থেকে সোজা বাসাই। তোর জন্য অনেকগুলো গিফট এনেছি, তোর রুমে রাখা আছে। তুমি এসেছো, সেটাই বড় গিফট। এখন খেতে আয়, অনেকদিন দুইজন একসাথে খাইনি। ওকে বাবা, চলো। দীপ ও দীপের বাবা দুজনে একত্রে খাওয়া শুরু করে। খাওয়া শেষ হলে ও নিজের রুমে চলে যায়। এভাবে বিকাল পেরিয়ে রাত হয়। দীপ যেন আজকের দিনটার কথা কিছুতেই ভুলতেই পারছে না। আদ্রিতার ফেসটা আজকে অনেক সুন্দরই লাগছিল। দীপের চোখের সামনে বারবার ওর হাসিমাখা ফেসটা ভাসছে। আদ্রিতার সব কিছুই হঠাৎ ওর বেশ ভালো লাগা শুরু হয়ে গেছে। এমন কখনো হয়নি। ফার্স্ট টাইম কারোর জন্য দীপের মনে এত ভালো লাগা কাজ করছে। আদ্রিতার কথা ভাবতে ভাবতে দীপ আদ্রিতাকে কল করে বসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করছো? অবাক হয়ে ভাবছি। কি? স্যার আজকে হঠাৎ নিজে কল করলো।
সব ঠিক আছে তো? হুম, সবই ঠিক আছে। তুমি কেমন আছো তা জানতে কল দিয়েছি। হুম, বেটার। ব্যথা কিছুটা কম। রাতে খেয়েছো? হুম, তুমি? হুম, আচ্ছা রাখছি, পরে কথা হবে। দীপ কল কেটে দেয়। পরের দিন ক্লাসে গিয়ে দেখতে পায় আদ্রিতা আসেনি। দীপ জানে আদ্রিতা আসবে না। ডক্টর ওকে 15 দিনের রেস্ট দিয়েছেন। ক্লাসে সেই দীপ ওকে বড্ড মিস করতে থাকে। এভাবে 15 দিন কেটে যায়। দীপের কাছে প্রতিটা দিন কয়েকশো বছর মনে হচ্ছিল। এই কদিনেও বুঝতে পেরেছে আদ্রিতাকে ওর লাইফে কত প্রয়োজন। দীপ আদ্রিতাকে ভালোবেসে ফেলেছে, এটা বেশ ভালো করেই বুঝতে পারছে। দীপ নিজের ভালোবাসাটা আর কিছুতেই গোপন রাখতে পারছিল না, তাই ও আদ্রিতাকে বলার সিদ্ধান্ত নেয়। আজ আদ্রিতা ভার্সিটিতে আসবে। দীপ একটু আগেই সেটা ফোন করে জেনে নিয়েছে। ও ফুলের দোকান থেকে একগুচ্ছ ফুল নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। আজকে আদ্রিতাকে দীপ নিজের মনের কথা বলবে। আদ্রিতাকে ভালোবাসে সেটা জানাবে। ক্লাসে গিয়ে দেখে আদ্রিতা আগেই এসেছে। দীপ গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। জানি না কিভাবে বলতে হয়, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। প্রথমত আমার তোমাকে চাই, দ্বিতীয়ত আমার তোমাকে চাই, এবং সবশেষে আবার তোমাকেই চাই। তোমার অনুপস্থিতিতে তোমাকে অনুভব করার নাম যদি ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য অপেক্ষা করা যদি ভালোবাসা হয়, তবে তোমাকে ভালোবাসি। চোখ বন্ধ করলে তোমার ফেস দেখাটা যদি ভালোবাসা হয়, তবে আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসি। অল টাইম তোমার সাথে থাকার ইচ্ছাটা, তোমাকে দেখতে চাওয়ার ইচ্ছাটা, তোমাকে অনুভব করার ইচ্ছাটা যদি ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ অদ্রিতা, আই ট্রুলি লাভ ইউ। উইল ইউ বি মাই? দীপের বলা শেষ হওয়ার সাথে সাথেই ঠাস করে একটা চড় পড়ে ওর গালে। ও অবাক হয়ে আদ্রিতার দিকে তাকায়। দীপের বিশ্বাসই হচ্ছে না আদ্রিতা ওকে এভাবে চড় মারবে। কি ভেবেছিস এই আদ্রিতা তোকে ভালোবাসবে? তোর মতো থার্ড ক্লাস একটা ছেলেকে আমার মতো একটা হাই ক্লাস ফ্যামিলির মেয়ে ভালোবাসবে? নিজের ফেস দেখেছিস আয়নায়? আজ তো খ্যাত একটা এসেছে আমায় প্রপোজ করতে। তুমি ফান করছো তাই না? প্লিজ এভাবে মজা করো না, আমার বড্ড কষ্ট হচ্ছে। চর খাবার পরেও শিক্ষা হয়নি তাই না? আরও একটা খেতে চাস? না চাইলে চুপচাপ এখান থেকে চলে যা। আসছে আমাকে প্রপোজ করতে, থার্ড ক্লাস কোথাকার। দীপ নিজের ফুলগুলো হাতে নিয়ে চুপচাপ ক্লাসরুম থেকে বেরোয়। সবাই তাকিয়ে আছে ওর দিকে। কারো চোখে হাসি, কারো চোখে ওর জন্য সমবেদনা। দীপ চোখ মুছতে মুছতে ভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে যায়। রাস্তায় দীপ একা একা হাঁটছে আর কান্না করছে। কান্না করে শার্টও ভিজিয়ে ফেলেছে। আদ্রিতা ওকে ক্লাসের সবার সামনে এভাবে অপমান করেছে, ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে ওর। তাহলে কি এগুলো ওর সাজানো নাটক ছিল? কেন এটা করলো? আমি তো কখনো কারোর খারাপ চাইনি, তবে ও কেন এমনটা করলো? রাস্তায় সবাই এভাবে ওকে কাঁদতে দেখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ও বাসায় পৌঁছে যায়। দীপকে দেখে ওর মা এগিয়ে আসে। দীপ বাবা, কি হয়েছে? কান্না করছিস কেন? দীপ নিজেকে সামলাতে পারে না, মাকে জড়িয়ে ধরে কান্না করে সব বলে দেয়। কি, তোকে চড় মেরেছে? এক্ষুনি আমাকে ওর কাছে নিয়ে যা। ও তোকে থার্ড ক্লাস বলেছে? ও জানে দীপ কে? তোর বাবার সম্পর্কে কোনো আইডিয়া আছে? ওয়েট, আমি তোর বাবাকে ফোন দিচ্ছি। থাক মা, দোষ আমার। আমি ভুল ভেবেছিলাম যে ও আমাকে ভালোবাসে, ওর কোনো দোষ নেই। তাই বলে তুই ওকে এভাবে ছেড়ে দিবি? আমি রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না। কিন্তু বাবা। দীপ কিছু না বলে চুপচাপ রুমে চলে যায়। রুমে প্রবেশ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেয়। বড্ড কষ্ট হচ্ছে, বিশেষ করে আদ্রিতার করা অপমানের জন্য। দীপের বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এদিকে বাসায় এসে আদ্রিতা বেশ খুশি। দীপকে একটা উচিত শিক্ষা দিতে পেরেছে। খুশিতে ও গান বাজিয়ে একা একা ডান্স করছে। মামনি, আজকে তোকে বড্ড হ্যাপি মনে হচ্ছে। বাবা, আজকে আমি বড্ড হ্যাপি। আমার সবচেয়ে বড় শত্রুকে একটা চরম শিক্ষা দিতে পেরেছি। দেখ মা, যাই করিস না কেন, কখনো কারো মনে কষ্ট দিবি না। কারো মনে কষ্ট দিলে কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। এইটুকু বলে আদ্রিতার বাবা চলে যায়। আদ্রিতা আর কিছু না বলে চুপচাপ খাটের উপর শুয়ে পড়ে। দীপকে শাস্তি দিতে পেরে ও খুশি হয়েছে, কিন্তু তখন দীপের চোখে ওভাবে পানি দেখে ওর নিজেরও কিছুটা খারাপ লেগে যায়। আচ্ছা, ও
ওকে শাস্তি দিতে গিয়ে একটু বেশি করলাম না তো? আদ্রিতা নিজেই নিজেকে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। দীপ এই কয়দিনে একবারের জন্য রুম থেকে বের হয়নি। দীপকে এভাবে মনমরা থাকতে দেখে ওর মা নানাভাবে ওকে হ্যাপি করার চেষ্টা করলেও দীপ কিছুই বলে না, শুধু চুপচাপ অন্ধকার রুমটাতে শুয়ে থাকে। আজ প্রায় 1 মাস পর দীপ ক্লাসে এসেছে। সবাই ওকে দেখে একটু অবাক হয়ে তাকাচ্ছে, আবার কেউ কেউ সেদিনের ঘটনাটা আস্তে করে ওকে শুনিয়ে শুনিয়ে অন্যজনের সাথে বলছে। আদ্রিতা ক্লাসরুমে এলেও দীপ একবার ওর দিকে তাকায়নি। চুপচাপ ক্লাসের পড়া শেষ করে ক্লাসরুম থেকে বেরোবে এমন সময় কিছু ছেলে এসে ওর সামনে দাঁড়ায়। আহা, এ কি ডাবল ব্যাটারি নাকি? তোর মতো ক্ষেত ভার্সিটিতে কিভাবে চান্স পায় কে জানে। দেখতো আমাকে কেমন লাগছে ডাবল ব্যাটারি চশমা পরে। আরে তোকে তো ফুল হিরো আলমের মতো লাগছে। আরে তোমরাও বা কার সাথে কথা বলছো? এই ভাল্লুকটার সাথে। ওর সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। ঠিকই বলেছো। এই চল ছাড় একে। দীপ চশমাটা চোখে পরে হাঁটা শুরু করে। রাগে ওর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মাথার শিরার রগগুলো ফুটে উঠেছে, কিন্তু ও নিজেকে শান্ত করে বাসায় চলে যায়। দীপ বাবা এসেছিস? আয় দেখ তোর জন্য কি এনেছি। গেস কর এটা কি? তোর জন্য একটা নিউ গিটার। বাবা, আমার একটা নিউ কার চাই। তুই কার দিয়ে কি করবি? অলরেডি তো আমাদের 3টে কার আছে। আমার নিজের একটা কার চাই, ব্র্যান্ডেড কার। তুই ফার্স্ট টাইম আমাদের কাছে কিছু চাইলি, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। তুই হ্যাপি তো? হুম। দীপ রুমে চলে যায়। রুমে গিয়ে শার্টটা খুলে ছাদে চলে যায়। ছাদে গিয়ে একটা ম্যাচ লাইট দিয়ে নিজের শার্টটার চশমাটা জ্বালিয়ে দেয়। আজ একটা নতুন দ্বীপের আবির্ভাব হতে যাচ্ছে। অনেক অপমান সহ্য করেছি, আর না। দীপের চোখ রাগে জ্বলে ওঠে। পরদিন সকালে গাড়ির হর্নের সাউন্ড শুনে দীপের ঘুম ভেঙে যায়। ও বারান্দায় গিয়ে তাকিয়ে দেখতে পায় নিচে একটা কালো রঙের ফুল নিউ গাড়ি পার্ক করা। ও দৌড়ে নিচে চলে যায়। কাম অন মাই সন, দেখ তো গিফটটা কেমন লেগেছে। সত্যি এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ বাবা। তুই খুশি তো? হুম, অনেক হ্যাপি। ওকে যা, ফ্রেশ হয়ে খেতে আই। দীপ ফ্রেশ হয়ে নেয়, কিন্তু তার আগে আয়নায় লক্ষ্য করে ওর গোপটা একটু বেড়ে গিয়েছে। ট্রিমার বের করে ভালোভাবে দাড়ি ও গোপগুলো ট্রিম করে নেয়। এরপর চোখে লেন্স লাগিয়ে নেয়। এখন থেকে আর চশমা পরতে হবে না। দীপ আয়নার দিকে তাকায়। এখন দেখতে বেশ ভালো লাগছে চাপদাড়িগুলো। দীপ ড্রয়ার খুলে সাদা শার্ট আর কালো জিন্সটা পরে নেয়, সাথে কালো ঘড়ি আর চোখে সানগ্লাস। বেশ সুন্দর লাগছে ওকে। এরপর কালো জুতো পরে রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। বাবা, আজকে আমার রাজপুত্রকে তো বেশ হ্যান্ডসাম লাগছে। ছেলে কার দেখতে হবে তো। আমার ছেলে। বাবা মা তোমরা প্লিজ থামো। মা তুমি খাবার দাও। খাওয়া শেষ করে দীপ ভার্সিটিতে চলে যায়। আজকে সবাই ভার্সিটিতে এত সুন্দর একটা গাড়ি ঢুকতে দেখে অবাক হয়। বেশ দামি কার। সবাই অপেক্ষা করে গাড়িটা কার দেখার জন্য। হঠাৎ দরজা খুলে দীপ ভেতর থেকে বেরিয়ে আসে। ওকে দেখতেই সবাই অবাক হয়ে যায়। আদ্রিতাও অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ওর চোখ যেন বিশ্বাসই করতে পারছে না এটা দীপ। আদ্রিতার মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। দীপ গাড়ি পার্ক করে বেরিয়ে আদ্রিতার পাশ কাটিয়ে চুপচাপ ক্লাসে চলে যায়। আর সবাই ওখানে স্তব্ধ হয়ে থাকে। কারোরই যেন এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। দীপ ক্লাসে গিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে। আজকে সবাই এগিয়ে এসে ওর পাশে বসার ট্রাই করছে, বিশেষ করে মেয়েগুলো। একটু পরে এই ক্লাসে স্যার চলে আসেন, কিন্তু তিনি দীপকে দেখে অবাক হন না, শুধু মুচকি হাসেন। স্যার ভালো করেই জানে এই শহরের সেরা বিজনেসম্যান হলো দীপের বাবা, আর ভার্সিটির বোর্ড মেম্বারও তিনি। স্যার এক এক করে সবার পড়া নিতে শুরু করেন। এদিকে আদ্রিতা তখন থেকে অবাক হয়ে দীপের দিকে তাকিয়ে আছে। এটা যেন অন্য কোনো দীপকে দেখছেও। বিশেষ করে আজকের হেয়ার স্টাইল আর সাদা শার্ট পরাতে বেশ সুন্দর লাগছে। ও হাঁ করে তাকিয়ে থাকে দীপের দিকে। ক্লাস শেষ হলে দীপ বাসায় যাচ্ছিল, এমন সময় কেউ ওকে পিছন থেকে ডাক দেয়। দীপ, দীপ পিছনে তাকিয়ে দেখে কবিতা ওর দিকে দৌড়ে আসছে। তুমি তো আমাদের ওইদিকে যাবে, আমাকে একটু লিফট দেবে প্লিজ? দীপ কবিতাকে কিছু বলবে এমন সময় দেখে আদ্রিতা ওদের দিকে তাকিয়ে আছে। তাই দীপ কবিতার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। অবশ্যই আসতে পারো, নো প্রবলেম। থ্যাংক ইউ। দীপ গাড়ির দরজা খুলে কবিতাকে সামনে বসে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।
দীপ যখন ভার্সিটির ভেতর দিয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছিল তখন সাইড মিররে তাকিয়ে দেখে আদ্রিতা এখনও তাকিয়ে আছে। ও চশমাটা চোখে লাগিয়ে গাড়িতে গিয়ার বাড়িয়ে দিয়ে ভার্সিটি দিয়ে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে কবিতাকে ড্রাইভ করে নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে যায়। বাসায় যেতেই দীপ অবাক, ওর ফুপু এসেছে। ভুপি, তুমি লন্ডন থেকে কখন এলে? সবে মাত্র এলাম। কেমন আছিস বাবা? বেশ বড় হয়ে গিয়েছিস, আর সাথে হ্যান্ডসামও। আলহামদুলিল্লাহ ভালো। আর হ্যান্ডসাম তো হবই, তোমার ছেলে, তাই তো? তোকে সেই ছোট থাকতে দেখেছি, আর এখন এত বড় হয়ে গিয়েছিস। আচ্ছা ভুপি, ইরা আসেনি? ও তোর জন্য রুমে গিয়ে অপেক্ষা করছে, যা ওর সাথে গিয়ে কথা বল। ওকে, আমি এখনই যাচ্ছি। দীপ দৌড়ে গিয়ে রুমে গিয়ে দেখে ইরা ওর খাটে বসে আছে। দীপ চুপি চুপি গিয়ে ওর চোখ চেপে ধরে। মিস্টার দীপ, আমি জানি এটা আপনি। তুই বুঝলি কি করে? তোর প্রতিটা স্পর্শই আমি বুঝতে পারি। তা কেমন আছিস? আর পড়াশোনা কেমন চলছে? বেশ ভালো। তা তুই এত স্মার্ট কবে থেকে হলি? আজকে থেকে। আচ্ছা, আদ্রিতাকে? তুই আদ্রিতার কথা জানলি কিভাবে? এই যে এই পৃষ্ঠায় কম করে হলেও 100 বার ওর নাম লিখেছিস। কিছু না, বাদ দে। তুই আমার কাছ থেকে লুকাবি? দীপ ওর দিকে তাকিয়ে আর না করতে পারল না। ইরাকে সব ঘটনা খুলে বলে। কি তোর সাথে এমন করেছে, আমি ওকে সামনে পেলে খুন করব। বাদ দে, আমার ওসব ভালো লাগছে না ভাবতে। চকলেট খাবি? ওকে, আমি নিয়ে আসছি, তুই এখানে বস। ও, ইরা হলো দীপের ফুপুর একমাত্র মেয়ে। ওর পুরো নাম জান্নাতুল ফেরদৌস ইরা। দীপের চেয়ে একদিনের ছোট, তাই একে অপরকে তুই বলে ডাকে। ইরা লন্ডনে পড়াশোনা করে, আজকেই মায়ের সাথে দেশে ফিরল। ইরা দেখতে ওর মায়ের মতো হয়েছে, অসম্ভব পরিমাণে সুন্দরী। বিকেলে দীপ আর ইরা গাড়িতে ঘুরতে বেরিয়েছিল। এখন সন্ধ্যা হয়েছে, সূর্য অনেক আগেই ডুবে গেছে। দীপ ড্রাইভিং করছিল, হঠাৎ একটা মেয়েকে দৌড়ে আসতে দেখে দীপ গাড়ি কষে ব্রেক করে। প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। দীপের কাছে মেয়েটাকে বেশ পরিচিত মনে হওয়াতে ও গাড়ির দরজা খুলে বেরোতেই দেখে এটা আদ্রিতা। এতক্ষণ অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দীপ শিওর এটা আদ্রিতা। দীপ লক্ষ্য করে আদ্রিতার পেছনে কতগুলো ছেলেও দৌড়ে আসছে। ওকে তাড়া করছিস কেন? ও আমার বন্ধুকে চড় মেরেছে। আমার বন্ধু ওর গায়ে হাত দিতে চেয়েছিল, তাই। এত সুন্দরী একটা জিনিসকে টাচ না করে থাকা যায় বল? দীপ আর কোনো কথা বলে না, গাড়ি থেকে রেঞ্জটা বের করে সেটা দিয়ে ইচ্ছে মতো বাড়ি দিতে থাকে। মার খেয়ে ওরা সবাই ছুটে পালায়। দীপের এই রূপ দেখে আদ্রিতা নিজেও অবাক। দীপকে এতটা রাখতেও কখনো দেখেনি। গাড়িতে বসো। আদ্রিতা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। দীপ আবার জোরে ধমক দিতেই চুপচাপ গাড়িতে উঠে বসে পড়ে। আদ্রিতা গাড়িতে ওঠার সাথে সাথে দীপ সামনে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। দীপের সাথে এত সুন্দরী একটা মেয়েকে দেখে আদ্রিতা কিছুটা অবাক হয়। মেয়েটা বেশ সুন্দরী, ওর কেন জানি একটু জেলাস ফিল হতে থাকে। দীপ আদ্রিতাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চুপচাপ চলে যায়। এরপর একবারও ফিরে তাকায়নি। আদ্রিতা নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজকে দীপের জন্য অনেক বড় একটা বিপদের হাত থেকেও রক্ষা পেয়েছে। দীপ ওর হেল্প করবে আদ্রিতা ভাবতে পারেনি। সেদিনও কত অপমান করলো ওকে, আর সেই দ্বীপে ওর প্রাণ বাঁচালো। আদ্রিতা বেশ অনুতপ্ত হতে লাগলো। ওর চোখের সামনে পুরনো দিনগুলো ভেসে উঠতে থাকে। দীপের বোকাশোকা চাহনি, ওর কেয়ারিং, সব কিছু আদ্রিতা আবার ভাবতে থাকে। হঠাৎ দীপের সাথে গাড়িতে দেখা ওই মেয়েটা ওর চোখের সামনে ভেসে ওঠে। আদ্রিতার কেন জানি বেশ রাগ হচ্ছে দীপের সাথে ওকে দেখে। কেন এমন হচ্ছে ও নিজেও জানে না। বিশেষ করে সকালে ওর সামনে কবিতাকে লিফট দেওয়ার পরেই ও কিছুতেই শান্ত হয়ে থাকতে পারছে না। এদিকে দীপ ও ইরা গাড়িতেই বসেছিল। হঠাৎ ইরা বলে ওঠে, এই মেয়েটাই আদ্রিতা, তাই না? তুই কিভাবে বুঝলি? ওকে দেখে তোর ফেস পুরো অন্যরকম হয়ে গেছিল। তোর চোখের চাহনি, কথা বলা সবকিছু দেখে মনে হচ্ছে এটাই আদ্রিতা, রাইট? হুম। আচ্ছা শোন, গাড়ি সাইডে দাঁড় করা। কেন? ফুচকা খাবো। ওকে। দীপ সাইডে গাড়ি দাঁড় করালে ইরা গিয়ে ফুচকার দোকানে গিয়ে বেশি ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করে। ফুচকা বানানো হয়ে গেলে ইরা গপ গপ করে একটার পর একটা ফুচকা খেতে শুরু করে, আর দীপ হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে। কি হলো,
খাচ্ছিস না কেন? তোর খাওয়া দেখছি, যে স্পিডে খাচ্ছিস মনে হচ্ছে পুরো দোকানটা খেয়ে ফেলবি। একদম নজর দিবি না, ফুচকা হলো জাতীয় খাবার। আমাকে যদি প্রধানমন্ত্রী বানানো হতো, আমি ফুচকা ডে নামে আলাদা একটা দিন তৈরি করতাম। সেদিন যে যত ইচ্ছা ফুচকা খেতে পারতো, পুরো ফ্রি। থাক মহারানী, আপনি খান, আপনাকে এত কিছু ভাবতে হবে না। এই দাঁড়া, হাঁ কর। কেন? এত কথা বলিস কেন? হাঁ কর, চুপচাপ। দীপ হা করলে ইরা ওকে ফুচকা খাইয়ে দেয়। ইরার হাতে ফুচকা খেতে যদিও অন্যরকম লাগছিল, তবুও দীপ কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। মুখে দেওয়ার সাথে সাথেই ঝালে ওর মুখ পুরো জ্বলে ওঠে। আহ, এত ঝাল! এই নে পানি খা। এইটা তো কিছুই না, এর চেয়ে বেশি ঝাল খেতে পারি আমি। থাক, তোর ফুচকা তুই খা, আমি বিল পে করছি। ইরা দীপকে একটা ভেংসি দিয়ে ফুচকা খাওয়াতে মন দেয়। ফুচকা খাওয়া হয়ে গেলে ওরা দুজনে বাসায় চলে যায়। বাসায় যেতে দেখে দীপের মা আর ফুপি দুজনেই গল্প করছে। কোথায় ছিলি তোরা? আয় খেতে আয়। আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না, তা রুমে গেলাম। বাই এভরিওয়ান, গুড নাইট। আদ্রিতাও খেয়ে এসেছে, তাই ও নিজেও দীপের পিছন পিছন উপরে রুমে চলে যায়। দীপ রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে গল্পের বই পড়ছিল। হঠাৎ দরজায় কেউ টোকা দেয়। দীপ অবাক হয়, 12টা বাজে, এখন কে আসলো? ও দরজা খুলতেই দেখে ইরা দাঁড়িয়ে। কি রে, এত রাত এখানে কি করছিস? তার আগে বল, তুই এত রাত জেগে কি করছিস? গল্পের বই পড়ছিলাম। আচ্ছা ছাদে চল না, প্লিজ 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 প্লিজ। এত রাতে গেলে সবাই কি ভাববে? চল না, প্লিজ 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 প্লিজ। সবাই ঘুমিয়ে পড়েছে, প্লিজ চল। ওকে বাবা, চল। দুজনে মিলে ছাদে চলে যায়। ইরা বেশ খুশি। ও রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বাতাসে ওর চুল উড়ছে। ও এক মনে চাঁদটা দেখছে। আজকে পূর্ণ চাঁদ উঠেছে। ইরার কাছে দেখতে বেশ ভালোই লাগছে। দেখ চাঁদটা সুন্দর না? হুম। আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে, কুইন অফ দ্য স্কাই। ও আচ্ছা, প্লিজ নিচে চল, আমার বেশ ঘুম পেয়েছে। তুই যা, আমি পরে আসবো। একা একা তোর ভয় করবে না? না, আমার একা থাকার অভ্যাস আছে, তুই যা। দীপের বেশ ঘুম পেয়েছিল, তাই ও কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যায়। এদিকে ইরা একা একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। পরদিন দীপ আজ একটা কালো শার্ট পরেছে, সাথে ব্লু জিন্স আর কালো লোফার। কালো শার্টটাতে ওকে বেশ মানিয়েছে। দীপ চুলে জেল দিয়ে চুলগুলো ঠিক করে নেয়। এরপর গাড়ির চাবি আর ব্যাগ নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। দীপকে কলেজে ঢুকতে দেখেই কবিতা এগিয়ে আসে ওর কাছে। হাই। হ্যালো। আজকে তোমাকে দেখতে তো বেশ হ্যান্ডসাম লাগছে। ও থ্যাঙ্কস। আচ্ছা তুমি ক্লাসে যাও, আমি আসছি। ওকে। বলে দীপ চলে যায়। এদিকে দীপ যেতেই আদ্রিতা এসে কবিতার সামনে দাঁড়ায়। কি রে, কি বলছিলি ওর সাথে? এই তো নর্মাল, হাই হ্যালো। ও, আমার মনে হয় জানিস, আমি দীপের প্রেমে পড়ে গেছি। কি? ওর ফেস, ওর অ্যাটিটিউড, সব কিছুর প্রেমে পড়ে গেছি আমি। আর ও এমনিতেও ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই সব কিছু মিলিয়ে ওকে আমার খুব ভালো লাগে। আই জাস্ট লাভ হিম। আদ্রিতা কিছু না বলে চুপচাপ হেঁটে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। কেন জানি কবিতার কথাগুলোর কিছুতেই সহ্য হচ্ছিল না। কালকে দীপ ওকে বাঁচানোর পর থেকে ও একটাবারও দীপের কথা ভুলতে পারছে না। বিশেষ করে দীপের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ওকে বারবার দীপের কথা মনে করিয়ে দিচ্ছে। একই সাথে দীপকে এভাবে অপমান করাতেও বেশ অনুতপ্ত হয়েছে। আদ্রিতা বুঝতে পেরেছে এভাবে সবার সামনে ওকে অপমান করাটা ঠিক হয়নি। বাসায় গিয়েও আদ্রিতার কিছুই ভালো লাগছিল না। বারবার দীপের ফেসটা চোখের সামনে ভাসছে। দীপের চোখের পানিগুলোর কথা ভেবে ওর বেশ খারাপ লাগছে। দীপের চোখেও সেদিন অনেক ভালোবাসে দেখেছিল, কিন্তু নিজের দীপকে কতটা কষ্ট দিল ভাবতে ওর একটা খারাপ লাগা কাজ করছে। দুদিন আদ্রিতা বাসায় কাটিয়ে দিল। তৃতীয় দিন ও মন ভালো করতে শপিং মলে গিয়ে ড্রেস দেখছিল। হঠাৎ ওর চোখ আটকে যায় সামনে। দীপ আর সেদিনের গাড়িতে থাকা মেয়েটা পাশাপাশি হাঁটছে। আদ্রিতার নিজেকে সামলে নিতে পারছে না। ও দীপের কাছে এগিয়ে গেল। দীপ, তোমার সাথে আমার কিছু কথা আছে। দীপ না শোনার ভান করে চলে যাচ্ছিল। এর মাঝে আদ্রিতা ওর হাত টেনে ধরে। কি হয়েছে এটা?
হাত ছাড়ো, শপিং মলে কোনো সিন ক্রিয়েট করতে চাই না আমি। আদ্রিতার রাগ চরমে পৌঁছে গেল। ও গিয়ে দীপের কলার চেপে ধরে। আমার কথা শুনতেই হবে তোমাকে। জাস্ট লিভ মি, সবাই দেখছে। আমার কথা তোমাকে শুনতেই হবে, না হলে আমি ছাড়ছি না। দীপ আর নিজেকে সামলে রাখতে না পেরে সর্বশক্তি দিয়ে আদ্রিতার গালে একটা চড় মারে। চড় খেয়ে আদ্রিতা অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। পুরো শপিং মলের লোকজন ওদের দিকে তাকিয়ে আছে। আদ্রিতার ঠোঁট থেকে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ও শুধু দীপের দিকে তাকিয়ে আছে। লজ্জা করে না আমাকে স্পর্শ করতে? একটা ছোট লোকে টাচ করতে তো লজ্জা করে না? সেদিন আমাকে কি বলেছিলিস? থার্ড ক্লাস, তাই না? তুই নিজে তো একটা থার্ড ক্লাস মেয়ে। তোদের হয়তো টাকা আছে, কিন্তু মনটা থার্ড ক্লাস লোকদের থেকেও নিকৃষ্ট। সেদিন ক্লাসের সবার সামনে আমাকে অপমান করেছিলি শুধুমাত্র তোকে সত্যিকার ভালোবাসতাম বলে, তাই না? জানিস কত কষ্ট পেয়েছি সেদিন? সেদিন আঘাতটা পাওয়ার পরেই আমি আজকে চেঞ্জ হয়েছি। সো ভুলে আমার সাথে কথা বলা ট্রাই করবি না। আর ছোট লোক আমি না, ছোট লোক হলে তুই। তুই শুধু নাটক করতে জানিস, ভালোবাসতে না। আসলে সত্যি কি জানিস, তুই এখানে ভালোবাসার যোগ্যই না। তোর এই ফেস আমি কখনো দেখতে চাই না, আর কখনোই না। এটা বলে দীপ ইরাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে যায়। এদিকে আদ্রিতা দৌড়ে ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। দীপ গাড়ি ড্রাইভিং করছিল আর ইরা ওর পাশের সিটে বসেছিল। হঠাৎ ইরা বলে ওঠে, দীপ, এটা ঠিক হয়নি। ও না হয় তোকে অপমান করেছে, তাই বলে তুই ওকে এভাবে শাস্তি দিবি? বেশ করেছি। ও আমাকে ক্লাসের সবার সামনে অপমান করেছিল, শুধুমাত্র ওকে ভালোবাসি, তাই তখন আমার বড্ড কষ্ট হয়েছিল। ইরা আর কিছু না বলে হেডফোন দিয়ে গান শুনতে থাকে আর হেলান দিয়ে চুপচাপ বসে থাকে। একটু পরেই ওরা বাড়িতে পৌঁছে যায়। এদিকে বাসায় এসে আদ্রিতা কান্না করেই চলেছে। ওর মায়ের মৃত্যুর সময় ও এত কান্না করেনি। আজকে বড্ড কষ্ট হচ্ছে ওর। মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? আমাকে সাথে করে কেন নিয়ে গেলে না? আমি অনেক খারাপ। দীপ ঠিকই বলেছে, আমি কারো ভালোবাসা পাবার যোগ্যই না। দীপ সেদিন কতটা কষ্ট পেয়েছে আমি আজ তা ভালোভাবে বুঝতে পারছি। আমি ভাবিনি এমন কোনো সিচুয়েশনে পড়তে হবে। প্লিজ তুমি আমাকে নিয়ে যাও, প্লিজ। বলে আদ্রিতা আরও জোরে জোরে কান্না করতে থাকে। এদিকে বাসায় এসে দীপেরও খারাপ লাগছে। আদ্রিতাকে তো ও এখনও ভালোবাসে। আদ্রিতার ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে এটা দেখে দীপের বুকের বাঁ পাশে একটা চিনচিনে ব্যথা হচ্ছিল, কিন্তু ওর আগে নিজেকে কন্ট্রোল করতে পারেনি কিছুতেই। আজ দীপের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আদ্রিতা হয়তো ওর সাথে খারাপ বিহেভ করেছে, কিন্তু ও নিজেও তো সেটাই করলো। দীপ এসব ভাবছে, হঠাৎই ইরা রুমে এসে হাজির। কি করছিস? বসে বসে মুড়ি খাচ্ছি। আই, খাবি? তুই কি কোনোদিন ঠিক হবি না? সেই ছোট থেকেই অল টাইম আমার সাথে ঝগড়া করতি, এখনো তেমনই আছিস। পেতনিটা। আবারও পেতনি বললি? দাঁড়া, আজ তোকে। বলেই ইরা চারিদিকে তাকিয়ে দীপের খাটের উপর থেকে বালিশ নিয়ে দীপকে মারতে থাকে। ওর হাত থেকে বাঁচার জন্য দীপ বালিশে টান দেয়, কিন্তু ভুলবশত ইরা ওর গায়ের উপর এসে পড়ে আর দুজনেই বিছানায় শুয়ে পড়ে। ইরা নিচে আর দীপ ওর উপরে। ইরার নরম তুলতুলে শরীরটা দীপের নিচে স্পষ্ট টের পাচ্ছে। ইরা বড় বড় চোখে তাকিয়ে আছে দীপের দিকে, আর দীপও তাকিয়ে আছে ওর দিকে। আজকে দীপের কেন জানি মনে হচ্ছে ইরার চেহারাটা বেশ সুন্দর, বড্ড সুন্দর ইরা। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরার দিকে। এদিকে ইরাও তাকিয়ে আছে দীপের দিকে। ইরার ফেসের চুলগুলো দীপ ফু দিয়ে দূরে সরিয়ে দেয়। দুজন একে অপরের খুব কাছাকাছি। দুজনে একে অন্যের নিঃশ্বাসও স্পষ্ট টের পাচ্ছে। দীপ আরও এগোতে যাবে, হঠাৎ পাশ থেকে দীপের ফোনটা বেজে উঠলে দীপের ধ্যান ভঙ্গ হয়। আরও চুপচাপ ইরার গায়ের উপর থেকে উঠে পড়ে। ইরা উঠে নিজের ওড়নাটা ঠিক করে নেয়। এরপর কিছু না বলে চুপচাপ দীপের রুম থেকে বেরিয়ে যায়। কেন জানি বেশ লজ্জা লাগছে ওর। দীপ ফোনটা হাতে নিয়ে দেখে একটা মেসেজ এসেছে। ও ফোনটা রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। ইরাকেও কখনো অন্যরকম কিছু ভাবেনি, কিন্তু আজকে একটু আগের ঘটনাটা বারবার ওর মাথায় ঘুরছে, আর দীপ ভেবেই বেশ লজ্জা পাচ্ছে। এদিকে আদ্রিতা সারাদিন কান্না করেছে। কান্না করতে করতে ওর চোখ মুখ ফুলে একাকার। রাতে ওর বাবা এলে আদ্রিতা তার কাছে চলে যায়। বাবা, আসবো? মা আয়, কিছু বলবি? বাবা, আমি সিঙ্গাপুর চলে যেতে চাই, ওখান থেকে স্টাডি করব।
কিন্তু মা, কি হয়েছে সেটা তো বল। কিছু না বাবা। মামনি, তোর চোখ মুখ এভাবে ফুলে আছে কেন? তুই কি কান্না করেছিলি? সত্যি বল, কি হয়েছে? আদ্রিতা নিজেকে সামলাতে পারে না। ও ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওর বাবাকে সব ঘটনা বলে দেয়। মামনি, এটা তুই কি করেছিস? কারো মন নিয়ে কখনো খেলতে নেই। আচ্ছা, আমি একবার ওর সাথে কথা বলে দেখব। না বাবা, আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। ও আমার ফেসও দেখতে চায় না। তাই আমি ঠিক করেছি আর যাব না ওর সামনে। নিজেকে দূরে সরিয়ে নেব ওর কাছ থেকে। মামনি, তুই ভেবে বলছিস তো? হুম। ওকে, আমি সব ব্যবস্থা করছি। পরদিন আদ্রিতা সকালের ফ্লাইটে করে সিঙ্গাপুর চলে যায়। যাবার আগে দীপকে বড্ড দেখতে ইচ্ছে করছিল, কিন্তু সেই সুযোগ আর হয়নি। একরাশ কষ্ট নিয়েই ওকে দেশ ছেড়ে চলে যেতে হয়। এদিকে দীপ ইরার রুমে গিয়ে দেখে ইরা ওয়াশরুমে আছে। ও রুম দিয়ে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ ও ইরার টেবিলের ওপর একটা নীল ডায়েরি দেখতে পায়। দীপ কৌতূহলী হয়ে ডায়েরিটা খুলে বেশ অবাক হয়। প্রথম পৃষ্ঠায় ওর আর ইরার একটা ছবি পাশাপাশি লাগানো। দীপ পরের পৃষ্ঠা উল্টেও একইভাবে দুজনের ছবি দেখতে পায়। এভাবে সপ্তম পৃষ্ঠায় দীপ কিছু লেখা দেখতে পায়। ও চমকে ওঠে লেখাটা দেখে। এটা কিভাবে হতে পারে? দীপ লেখাগুলো পড়তে শুরু করে। প্রিয় ডায়েরি, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো যেটা কেউ জানে না। জানো, আমি একজনকে খুব ভালোবাসি। সে আর কেউ না, সেটা হলো দীপ। ওকে সেই ছোটবেলা থেকে আমি ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। ওর সামনে এলে আমি কিছুই বলতে পারি না। জানি না কেন এমন হয়। এটাও জানি না, হয়তো কোনো দিন আমার ভালোবাসার কথা ওকে জানাতে পারবো না। তবুও ওকে বড্ড ভালোবাসি আমি, তাই তোমাকেই জানিয়ে রাখছি। এই কি করছিস? বলেই ইরা দৌড়ে এসে ডায়েরিটা কেড়ে নেয়। কিছুই না, তোর ডায়েরিটা দেখছিলাম। কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেটা জানিস না? হুম, এটা আমার রুম ছিল তুই আসার আগে। তো কি হয়েছে? এটা এখন থেকে আমার রুম। যা, বের হ। হুম, যাচ্ছি। বলে দীপ বেরিয়ে যায়। দীপ বেরিয়ে গেলে ইরা টেনশনে পড়ে যায়। দীপ আবার ভেতরের দিকে পড়ে ফেলেনি তো? এদিকে দীপ চুপচাপ ছাদে গিয়ে এক কোণায় বসে পড়ে। ঠান্ডা বাতাস মনটাকে শান্ত করে দিচ্ছে। আদ্রিতার ফেসটা বড্ড মনে পড়ছে ওর। দীপ ওকে অনেক ভালোবাসে। হয়তো কলেজে সবার সামনে অপমানে কষ্ট পেয়েছে, তবু আদ্রিতাকে চড় মেরে বড্ড কষ্ট হয়েছিল দীপের। বিশেষ করে চড় খেয়ে আদ্রিতার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছিল, তখন দীপেরও অনেক কষ্ট হয়েছিল। দীপ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আদ্রিতার কথা ভাবতে থাকে। আদ্রিতাকে ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব মনে হয় ওর কাছে। অন্যদিকে আদ্রিতা সিঙ্গাপুরে এসেছে 1 বছর পেরিয়ে গেছে। সত্যি সময় কত দ্রুত চলে যায়। ওর গ্রাজুয়েশন শেষ, তাই দেশে ফিরেছে। দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়েছে। আদ্রিতা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ কাউকে দেখে আদ্রিতা দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। বাবা, কেমন আছো তুমি? ভালো। তুই কেমন আছিস মা? খুব ভালো। বাবা, তুমি তো দেখতে একেবারে শুকিয়ে গেছো। তুই এসেছিস, এখন আবার ঠিক হয়ে যাব। আচ্ছা চলো যাওয়া যাক। চল। আদ্রিতার বাবার সাথে গাড়িতে চড়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে খেয়ে একটা ঘুম দিয়ে আদ্রিতা একটু ঘুরতে বেরোয়। গাড়ি নিয়ে একটা পার্কের কাছে এসে হাঁটতে হাঁটতে পার্কের মাঝে চলে যায়। আদ্রিতা আনমনে হাঁটছিল। এই পার্কে দ্বীপের সাথে অনেকবার এসেছে, সেই স্মৃতিগুলো ভাবছিল। দূরে গিয়েও দ্বীপের প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি ওর। আদ্রিতা এসব ভাবছিল। হঠাৎ কারোর সাথে জোরে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যায়। ও যার সাথে ধাক্কা খায় সেটা আর কেউ না, দীপ ছিল। স্টুপিড, দেখে চলতে পারেন না নাকি? দীপ পরিচিত একটা গলা শুনে সামনে তাকাতে চমকে ওঠে। তুমি? দীপ? দুজনেই কিছু বলতে পারে না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অন্যের দিকে। দুজনেরই হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারো মুখে কোনো কথা আসছে না। দুজনেই শখটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। নীরবতা ভেঙে আদ্রিতা প্রশ্ন করে, কেমন আছো? ভালো। তুমি? এই তো ভালো। তা দেশে ফিরলে কবে? এই তো আজকেই। আচ্ছা চলো,
এখানে বসে কথা বলা যাক। ওকে চলো। দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ে। অনেক দিন পরে এই পার্কে দুজনে একসাথে এলো। দীপ প্রতিদিন পার্কে এসে একা একা বসে থাকতো, কিন্তু আজকে হঠাৎ আদ্রিতার সাথে দেখা হয়ে যাবে ভাবেনি। আচ্ছা, তুমি এখন কি করছো? বাবার পিছনে দেখাশোনা করছি। ও আচ্ছা। দুজনে আবার চুপ হয়ে যায়, কেউই কথা গুছিয়ে উঠতে পারছে না। দুজনে হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আদ্রিতা, আমি সরি। সেদিন শপিং মলে আমি তোমার সাথে এত খারাপ বিহেভ করেছি। তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই সরি তো আমার বলা দরকার। না, ভুলটা আমার ছিল। আচ্ছা বাদ দাও ওসব। বিয়ে করেছো? না। কেন? সেই শপিং মলের মেয়েটা? আদ্রিতা, এটা মারা গেছে। কি? ইরা মারা গেছে মানে? কিভাবে? একটা অ্যাক্সিডেন্টে। মানে কিভাবে হলো? তুমি চলে যাবার পরের দিন বিকেলে আমি আর ইরা ঘুরতে বেরিয়েছিলাম। ইরা ফুচকার দোকান থেকে গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ খুব জোরে একটা গাড়ির সাথে ধাক্কা দেয়। ইরা রাস্তার অপর পাশে ছিটকে পড়ে। অনেক রক্ত বেরিয়েছিল। হসপিটালে নিতে নিতে ওই দুনিয়া ছেড়ে চলে যায়। দীপ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতাও চুপচাপ বসে থাকে। ঘটনাটা শুনে ওরও বেশ মন খারাপ লাগছে। আসলে কার কখন মৃত্যু এসে যায় কেউ জানে না। স্যার, আপনি এখানে? কিন্তু তুমি এখানে কি করছো? এই তো একটু ঘুরতে এলাম। সাথে কেউ আসেনি? না স্যার, কেউ আসেনি। তা এই আপুকে তো চিনলাম না, ইনি কে? এ হলো আদ্রিতা, আমার ভার্সিটির ফ্রেন্ড। আর আদ্রিতা ও হলো স্পর্শ, আমার অফিসের পিএস। হ্যালো ম্যাম। আদ্রিতার মেয়েটাকে দেখে কিছুতেই সুবিধার মনে হলো না। মেয়েটা বারবার দীপের দিকে তাকাচ্ছে, আর এমন একটা ড্রেস পরেছে শরীরের 70% দেখা যাচ্ছে। ওর এভাবে তাকানো দেখে আদ্রিতার বেশ রাগ হচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো চড় দিতে, কিন্তু পারছে না, তাই নিজেকে কোনো মতে শান্ত করে রেখেছে। আচ্ছা স্যার, আমি চলি, বাই। ওকে। স্পর্শ চলে যাবার কিছুক্ষণ পর আদ্রিতা ও দীপ দুজনেই উঠে চলে যায়। বাসায় গিয়ে আদ্রিতা বারবার দীপের কথা ভাবতে থাকে। একেবারে হুবহু একই রকম আছে। এতদিন পর আদ্রিতা দীপের কাছ থেকে দূরে থেকেও ভালোবাসে একটুও কমেনি। এদিকে দীপও একইভাবে বাসায় এসে আদ্রিতার কথা ভাবছে। আদ্রিতা দেখতে আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গিয়েছে। দীপ ওকে নিয়ে ভাবতে থাকে। আদ্রিতাকে নিয়ে ভাবতে ওর ভালোই লাগে, কারণ ওর লাইফের ফার্স্ট লাভ ছিল আদ্রিতা। আদ্রিতা সারা রাত একটুও ঘুমাতে পারেনি। দীপের কাছ থেকে দূরত্বর সহ্য হচ্ছে না ওর কিছুতেই। সকালে উঠে সুন্দর করে একটা কালো সিল্কের শাড়ি, সাথে ম্যাচিং হাফ হাতার কালো ব্লাউজ, চুলগুলো খুলে এক সাইডে করে চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে নেয়। কানে পুঁথি বসানো দুটো দুল অনেক সুন্দর মানিয়েছে। আদ্রিতা আয়নায় নিজেই নিজেকে দেখে অবাক হয়। ওকে বেশ সুন্দরই লাগছে। ও গাড়ি নিয়ে দীপের অফিসের দিকে যেতে থাকে। কাল দীপের অফিসের ঠিকানা জেনে নিয়েছিল, তাই যেতে কোনো প্রবলেম হয়নি। অফিসে গিয়ে আদ্রিতা জানতে পারে দীপ একটা মিটিংয়ে বিজি, তাই ও দীপের কেবিনে ওয়েট করতে থাকে। হঠাৎ করে স্পর্শ রুমে এলে আদ্রিতা অবাক হয়ে ওর দিকে তাকায়। এগুলো কি? এত ছোট ড্রেস পরে অফিসে কেন এসেছো? লজ্জা লাগে না এত ছোট ড্রেস পরে চলাচল করতে? কেন? সেই কৈফত আপনাকে দিতে বাধ্য নই আমি। স্যারের ফ্রেন্ড, তাই কিছু বললাম না, না হলে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি? আমাকে বের করে দিবি তাই না? আদ্রিতা রাগ সামলাতে না পেরে স্পর্শকে দুটো ঠাস করে চড় লাগিয়ে দেয়। কি হচ্ছে এখানে? কি হচ্ছে তাই না? স্টাফরা এত ছোট ড্রেস পরে অফিসে আসার সাহস কিভাবে পায়? ওদের পরে দেখছি, আগে তুমি আমার সাথে চলো। চলো বলেই আদ্রিতা দীপের হাত টেনে অফিস থেকে বেরিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে আদ্রিতা দীপকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায়। সব কিছু এত দ্রুত হচ্ছিল দীপ কিছু বুঝতেই পারেনি। একটু পরেই ওদের দুজনের বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। আদ্রিতার বাবাকে সব ফোন করে জানায়। তিনি কোনো আপত্তি করেননি। আদ্রিতার খুশিতেই তিনি খুশি। চলো। কোথায়? কোথায় মানে? আমার শ্বশুর বাড়িতে। তোমার শ্বশুরবাড়ি আমি কেন যাব? চুপচাপ চলো। দীপ আর কিছু বলার সাহস পেল না। ও আদ্রিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। দীপের মা দরজা খুলেই অবাক। দীপ, এটা কে?
চেনা চেনা লাগছে। আসসালামু আলাইকুম আন্টি, আমি আপনার ছেলের বউ। কি নিজে নিজে বিয়ে করলি? আমাকে একবার জানালেও না। আম্মু লাগছে, প্লিজ ছাড়ো। যা বৌমাকে নিয়ে রুমে যা, আমি একটু পরে আসছি। এখন রাত 10টা। দীপ ছাদে দাঁড়িয়ে আছে, সবাই নিচে ওর রুম সাজাচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল দীপের মাথায় কিছুই কাজ করছে না। একটু পরে ও রুমের সামনে এসে ঢুকতে দেখে আদ্রিতা ঘোমটা দিয়ে বসে আছে। দীপ কাছে আসতেই আদ্রিতা ঘোমটাটা সরিয়ে চোখ ছোট ছোট করে তাকায় ওর দিকে। কোথায় ছিলে এতক্ষণ? ছাদে গিয়েছিলাম। বাহ, আমাকে একা বসিয়ে রেখে স্যার ছাদে গিয়ে বসে আছেন। চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ো, খবরদার এই কোলবালিশের এপারে কিছুতেই আসবে না। দীপ কিছু না বলে চুপচাপ এসে শুয়ে পড়ে। এই মেয়েটা যে ওর জীবন তামা করে ছাড়বে সেটাও খুব ভালোই বুঝতে পারছে। এভাবে রাতটা কেটে যায়। শেষ রাতে দীপ অবাক হয়ে দেখতে পায় আদ্রিতা নিজে ওর বুকের মাঝে এসে গুটিসুটি মেরে শুয়ে আছে। দীপ একটু মুচকি এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় আদ্রিতা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। গোলাপি শাড়ি আর সাথে ম্যাচিং ব্লাউজে ওকে বেশ মোহময়ী লাগছে। দীপ ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে আদ্রিতা বিছানা ঠিক করছে। কোমরের কাছ থেকে ওর শাড়ি সরে যাওয়াতে ওর স্বল্প মেদযুক্ত কোমর দীপের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে কালো তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। দীপ নিজেকে সামলাতে না পেরে আদ্রিতাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই কি হচ্ছে সকাল সকাল, ছাড়ো আমাকে। দীপ কিছু না বলে আলতো হাতে আদ্রিতার ঘাড়ের কাছ দিয়ে চুলগুলো সরিয়ে আদ্রিতার ঘাড়ে একটা ডিপ কিস করে। দীপের ঠোঁটের ছোঁয়া পেয়ে আদ্রিতার সারা শরীরে একটা শিহরণ বইতে শুরু করে। ও চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দীপ আদ্রিতার পেটের উপর থেকে কাপড় সরিয়ে ওর পেটে হাত বুলাতে থাকে আর আদ্রিতার কানের লতিতে মৃদু চুমু দিতে থাকে। এদিকে আদ্রিতা কিছু না বলে দীপের আদর নিতে থাকে। হঠাৎ এক পর্যায়ে দীপ আদ্রিতাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর আদ্রিতার লজ্জায় চোখ বন্ধ করে রাখে। দীপ ওদের চার ঠোঁট এক করে দেয়। এরপর আস্তে আস্তে মিশে যেতে থাকে দুটি দেহ। সব কিছু ভুলেই সময়টাকে দুজনেই প্রাণ ভরে উপভোগ করতে চাইছে। একে অন্যের মাঝে বারবার হারিয়ে যাচ্ছে ভালোবাসার অন্য সাগরে। প্রায় 1 ঘন্টা পর আদ্রিতা রাগী চোখে দীপের দিকে তাকিয়ে আছে আর দীপ ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। এটা কি হলো? এই মাত্র গোসল করলাম। তো কি হয়েছে? তুমি দীপের ওয়াইফ। সুদীপ কখন কোথায় শুরু হয়ে যায় বলাতে চায় না। চুপ, একদম হাসবে না। এত সুন্দর শাড়িটা পরলাম আর তুমি এই অবস্থা করে দিলে। দীপ কিছু না বলে চুপচাপ হাসতে লাগলো। আদ্রিতাকে আরও রাগিয়ে দিতে ইচ্ছে হচ্ছে ওর। আদ্রিতা রাগে কটমট করতে করতে ওয়াশরুমে গিয়ে গোসল শেষ করে বেরিয়ে এলো। বেরিয়ে আদ্রিতা নিচে চলে যায় আর দীপও ওয়াশরুমে শাওয়ার নিতে থাকে। আন্টি, আমি হেল্প করি? না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি সেই মেয়েটা না যে ক্লাসের সবার সামনে দীপকে চড় মেরেছিলে? আদ্রিতা কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো, কথা বলছো না কেন? তুমি সেই মেয়েটা না? হ্যাঁ। আমাকে প্রমিস করো দীপকে নেক্সট কখনো কষ্ট পেতে দিবে না। হুম। আর আমাকে আন্টি বলে ডাকছো কেন? মা বলে ডাকবে, ওকে? আজ থেকে তুমিও আমার মেয়ে আর আমি তোমার মা, ওকে? আদ্রিতা কিছু না বলে শক্ত করে দীপের মাকে জড়িয়ে ধরে। জীবনে ও মায়ের আদর পায়নি, তবে আজ কেন জানি দীপের মাকে দেখে বড্ড মায়ের কথা মনে পড়ছে ওর। বা তোমাদের কোলাকুলি শেষ হলে আমি বেচার দিকে একটু তাকাও, খুব খিদে পেয়েছে। এই চুপ, মা মেয়ের আদরের মাঝে কথা বলবি না। দীপ কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইটুকু সময় ওর মাকে আদ্রিতা নিজের করে নিয়েছে। সামনে আরও কি হবে কে জানে। একটু পরেই তিনজনে একসাথে খেতে বসে। দীপ বারবার আদ্রিতাকে টেবিলের নিচ থেকে খোঁটাতে থাকে। হঠাৎই আদ্রিতার পায়ে জোরে ধাক্কা দেয়। কি হলো, এভাবে চেঁচাচ্ছিস কেন? না, মনে হয় মরিচে কামড় পড়েছে। ধীরে ধীরে খেতে পারিস না? খাবার টাইমেও শান্তি নেই। দীপ কিছু না বলে চুপচাপ খেতে থাকে। এদিকের অবস্থা দেখে আদ্রিতা শুধু মুচকি মুচকি হাসতে থাকে। খাওয়া শেষ করে দীপ অফিসে যাবে, এমন সময় আদ্রিতাও এসে হাজির। কি হলো, তুমি কোথায় বেড়াচ্ছ? আমি তোমার সাথে অফিসে যাব। তুমি কি করবে?
তোমার সাথে বসে বসে লুডো খেলবো। দীপ আর কিছু না বলে গাড়ির ডোর খুলে বসে পড়ে। আদ্রিতাও বসে পড়ে। দীপ গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। অফিসে গিয়ে দীপ ফুল অবাক। সবগুলো মেয়ে বোরখা পরা। দীপের সন্দেহ হচ্ছে এটা ওর অফিস তো। অবাক হবার কিছু নেই, এটা তোমারই অফিস। আমি গতকালই সবাইকে জানিয়ে দিয়েছি বোরখা ছাড়া কেউ অফিসে এলে সাথে সাথে তাকে বের করে দেওয়া হবে। দীপ আদ্রিতার দিকে হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটাকে আস্ত গুন্ডা মনে হচ্ছে ওর কাছে। দীপ জানে না সামনে আরও কি আসতে চলেছে ওর লাইফে। এভাবে 9 মাস কেটে যায়। গত 3 মাস আগেই দীপ জানতে পারে আদ্রিতা প্রেগনেন্ট। ওরা খুব তাড়াতাড়ি বাবা মা হতে চলেছে। দীপ খুশিতে পুরো অফিসের সবাইকে মিষ্টি বিতরণ করেছিল, কিন্তু এখন আদ্রিতার জেদটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই তো সেদিন রাত 2টোর সময়। এই শুনছো, বেবি আইসক্রিম খেতে চাইছে। কোথায় বেবি? কার বেবি? আরে আমাদের বেবি। ও তো বাইরে আসেনি, ও কিভাবে বললো? আমি মা, তাই আমাকে বলেছে যাও এখন আইসক্রিম নিয়ে আসো। এত রাতে আইসক্রিম কোথায় পাবো? আমি জানি না, আইসক্রিম চাই বাস। দীপ জানে আইসক্রিম না আনলে আদ্রিতা এভাবেই বসে থাকবে, তাই বাধ্য হয়ে বেরিয়ে একটা দোকানদারকে দীপ ফোন করে বাড়ি থেকে নিয়ে এসে আইসক্রিম নিয়ে বাসায় গিয়ে দেখে আদ্রিতা ঘুমিয়ে আছে। আদ্রিতার ঘুমন্ত মুখটাকে দেখে দীপের সব কষ্ট দূর হয়ে যায়। ও জানে প্রেগন্যান্সি টাইমে মেয়েদের এভাবে মাইন্ড চেঞ্জ হয়ে থাকে, তাই ও বিরক্ত হয় না কখনো। আর আদ্রিতার চাঁদের মতো মুখটা দেখে রাগ হবার কোনো উপায়ই নেই। আজকে আদ্রিতার অপারেশন। দীপ কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না, বারবার ওটির সামনে যাচ্ছে আর আসছে। কিছুক্ষণ পর নার্স এসে ওর কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে তুলে দিয়ে যায়। দীপ খুশিতে মনে হচ্ছে কথা বলার ভাষা হারিয়ে ফেলবে। একটু পরে আদ্রিতাকে ওটি থেকে বের করে কেবিনে শিফট করা হয়। ও আগেই ভেবে রেখেছিল মেয়ে হলে নাম রাখবে তাফা। আদ্রিতা তাফার কপালে একটা চুমু দেয় আর দীপ আদ্রিতার কপালে। সত্যি অসাধারণ একটা মুহূর্ত। এভাবে সারা জীবন বেঁচে থাকুক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।